শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা নয়, জামাত জঙ্গিদেরও চলত মগজ ধোলাই। সংগঠন বৃদ্ধির জন্য জেলবন্দি জঙ্গিদের মগজ ধোলাই চালাতো এই আব্বাসটা। খাগড়াগড় বিস্ফোরণে জড়িত জঙ্গিদেরও সংগঠনে ভিড়ানোর ছক কষেছিল এবিটি। সমস্ত জঙ্গিদের এক সংগঠনের তলায় এনে বড় সড় নাশকতার ছক ছিল নূর ইসলাম আব্বাস আলীদের। মুর্শিদাবাদ থেকে ধরা পড়া মনিরুল আব্বাস আলীদের দায়িত্ব ছিল স্থানীয় যুবকদের মগজ ধোলাই করে সংগঠনের বিস্তার। কিন্তু শুধু কি স্থানীয় যুবকদেরই মগজ ধোলাই? জেএমবি জঙ্গি গোষ্ঠীর যারা সদস্য, যারা বিভিন্ন জেলে বন্দী রয়েছে, তাদের কাছে গিয়ে কার্যত জেহাদি বার্তা দেওয়া এবং খিলাফত প্রতিষ্ঠার বার্তা দিয়ে আসতো এই আব্বাস আলী। নূর ইসলামের নির্দেশে 8 বছর আগে থেকে সংগঠনের বিস্তার। জামাত জঙ্গিদের আনসারুল্লাহ সংগঠনে টানা। মগজ ধোলায় নির্দেশ দেয় নূর ইসলাম। গুরু দায়িত্ব পড়ে আব্বাস আলীদের উপরে। বহরমপুর জেলে থাকাকালীন দায়িত্ব পায় আব্বাস। তারিকুল ইসলাম নামে এক জেএমবি জঙ্গি, যে বর্তমানে বহরমপুর জেলে বন্দী রয়েছে, তার কাছেও গিয়েছিল এই আব্বাস আলী এবং তার কাছে গিয়ে তার এবিটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিন্তু তাকে বলা হয়েছিল। পাশাপাশি জেলে বন্দী থাকা অন্যান্য যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদেরকেও একেবারে স্পষ্টত এবিটি জঙ্গি গোষ্ঠীতে ফিরে আসার এবং তাদের সঙ্গে যুক্ত হওয়ারও বার্তা দেওয়া হয়েছিল। জেল বন্দী জামাত জঙ্গিদের সঙ্গে যোগাযোগ। বহরমপুর, আলিপুর সহ বিভিন্ন জেলে যায়। খাগড়াগড় কাণ্ডে জেল বন্দীদের সঙ্গেও যোগাযোগ। জেলে জেএমবি জঙ্গিদের তথ্য দিত আব্বাস। জেলের মধ্যেই চলত জঙ্গিদের মগজ ধোলাইয়ের পাঠ। এবিটি নেটওয়ার্কে যোগ দিতেই চলত মগজ ধোলাই। জেল মুক্তির পর এবিটিতে যুক্ত করার নির্দেশ। এই পরিস্থিতিতে রাজ্যের সুরক্ষা এবং রাজ্যের গোয়েন্দা এবং ইন্টেলিজেন্সের ভূমিকার উপরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের টেররিস্টরা তারা পশ্চিমবঙ্গে রয়েছে, যেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রীর সায় বা আশীর্বাদ না থাকলে। এই সরকার তুষ্টিকরণের রাজনীতির জন্য, ভোট ব্যাংকের রাজনীতির জন্য টেররিস্টদের এখানে আশ্রয় দিচ্ছেন। কোনো সমস্যার সমাধান করতে পারছে না বিজেপি, রাজ্যেও কোনো সমস্যার সমাধান করতে পারছে না মানুষের তৃণমূল। সেই জন্যে কখনো সন্ত্রাসবাদ, কখনো হিন্দু মুসলমান, কখনো ভারত বাংলাদেশ, কখনো ভারত চীন, এই সব করে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। এই রাজ্যের একটা বড় অংশ সরকারি মদতে, রাজ্যের মদতে, কেন্দ্রের বিএসএফ এর কিছু দুষ্ট করাপ্টেড বিএসএফ এর লোকের মদতে জঙ্গিদেরকে অনুপ্রবেশ করানো হচ্ছে টাকার মূল্যে, টাকা দিয়ে। পাল্টা সাফাই দিতে ফের গরু রচনা তৃণমূলে। বাংলা নিয়ে না বলে ভারত ভ্রমণ করালেন রাজ্যের মন্ত্রী। কেন অসমের কথা বলে না আর বাংলা? কেন ত্রিপুরার কথা বলে না আর বাংলা? জঙ্গি যেখানে ঢুকুক না কেন সেটা দেশের পক্ষে ক্ষতিকারক। আর দেশের পক্ষে যিনি দাঁড়ান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, দল দেখেন না। বাংলায় জেলবন্দি সমস্ত জঙ্গিদের এক সংগঠনের তলায় এনে বড় সড় নাশকতার ছক কষেছিল এবিটি জঙ্গি সংগঠনের অন্যতম মাথা নূর ইসলাম। নূর ইসলাম আব্বাস আলী তারিকুলদের মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের। জেএমবি জঙ্গি যারা বিভিন্ন জেলে বন্দী রয়েছে তাদের মাধ্যমে নেটওয়ার্ক কতটা পর্যন্ত ছড়িয়েছে সে বিষয়টি নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত খবর। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। বাংলার খবর বলতে গেলে ভয় হয়, বুক কাঁপে, কেননা বাংলা জুড়েই তো সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। 51টি জাল পাসপোর্ট পাইয়ে দেওয়ার অভিযোগে এবার হাবড়ার অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী আব্দুল হাই। ধৃতের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। জাল পাসপোর্ট কাণ্ডে তদন্তে নেমে কলকাতা পুলিশের জালে প্রাক্তন পুলিশ কর্মী। উত্তর 24 পরগনার হাবড়া থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই।
এর আগেই আমরা দেখেছিলাম যে এই জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা মনোজ গুপ্তা, তাকে গাইঘাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মনোজ গুপ্তাকে জেরা করে তার কাছ থেকে উঠে আসে এই আব্দুল হাইয়ের নাম। আর আব্দুল হাইকে ইতিমধ্যে গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। গোয়েন্দা সূত্রে খবরে আব্দুল হাই এবং মনোজ গুপ্তা দুজনকে সামনাসামনি বসিয়ে গোয়েন্দারা জেরা করতে চাইছেন। মূলত তারা জানতে চাইছেন যে এই জাল কতদূর বিস্তার রয়েছে। এই আব্দুল হাই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, সিকিউরিটি কন্ট্রোল অফিসে চাকরি। পাসপোর্টের নথি যাচাই করতেন আব্দুল। মনোজ গুপ্তাকে জেরা করতে উঠে আসে তার নাম। নথি যাচাইয়ের জাল চক্র চালানোর অভিযোগ। গত বছরই চাকরি থেকে অবসর নেন আব্দুল হাই। 51টি জাল পাসপোর্ট বিক্রির অভিযোগ। 9 জনের কাছ থেকে উদ্ধার ফোন, ল্যাপটপ। জাল পাসপোর্টের তদন্তে নেমে বেহালা পর্ণশ্রী থেকে উদ্ধার হয়েছিল একাধিক জাল নথি। গ্রেপ্তার হয়েছিল সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্তা। জেরায় উঠে আসে আব্দুল হাইয়ের নাম। গ্রেপ্তারের পর আব্দুল হাইকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। 18 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এসসিও ডিপার্টমেন্টে তিনি 4 বছর কাজ করছিলেন এবং তার মধ্যে 51টা পাসপোর্ট যেগুলো ভুয়ো ছিল সেগুলোর ভেরিফিকেশন তিনি করেছিলেন এবং ভেরিফিকেশন করতে গিয়ে এতটাই বেনিয়ম করেছিলেন যে পাসপোর্টে যে ঠিকানাগুলো দেওয়া ছিল আবেদনকারী, সেই ঠিকানাগুলো তিনি ভেরিফাই করেননি। সেই ঠিকানাগুলোর আদতে কোনো অস্তিত্ব নেই, আদতে সেই ঠিকানাগুলো এক্সিস্টই করে না। এমন ঠিকানাও পাসপোর্টে রয়েছে, সেইগুলোই ভেরিফাই করে তাতে স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন বা ভেরিফিকেশনে পজিটিভ রিপোর্ট দিয়েছিলেন এই আব্দুল হাই। এই তথ্যই জানতে পারা যায় মনোজ গুপ্তা গ্রেপ্তার হওয়ার পর একের পর এক চাই সামনে আসতে থাকে। সর্ষের মধ্যে ভূত না থাকলে এই কাজ হওয়া সম্ভব নয়, এমনটাই দাবি রাজনৈতিক দলগুলির। এখন বিভিন্ন এলাকার যারা এই ধরনের র্যাকেট চালায়, এই র্যাকেট পুলিশ অফিসার থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে পুলিশের অনেক উচ্চ পদাধিকারী যারা আছেন তারাও অনেক সময় এর সাথে যুক্ত হয়ে পড়েন। তো স্বাভাবিকভাবে এর তদন্ত দরকার। এর সাথে টেররিস্ট অর্গানাইজেশনের কোনো সম্পর্ক আছে কিনা। রাজ্য সরকার সক্রিয়, তাই গ্রেপ্তার করা হয়েছে, পাল্টা দাবি শশী বাজার। এটাকে লার্জার পার্সপেক্টিভ, এটাই সর্বত্র ঘটছে। তৃণমূল কংগ্রেস কিংবা পশ্চিমবঙ্গের বিরোধিতা, নির্বাচিত সরকারের বিরোধিতা করতে গিয়ে যদি সার্বিক চিত্র এটাকে বলেন, সেটা কোথাও না কোথাও একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত মুখ্যমন্ত্রীর প্রতি অন্যায়। বাংলা জুড়ে ছেয়ে যাচ্ছে জাল পাসপোর্ট। কখনো বাড়ছে অনুপ্রবেশ, আবার কখনো ছদ্মবেশের আড়ালে ঢুকে পড়ছে জঙ্গিরা। এরই মধ্যে ফের জাল নথি নিয়ে পাসপোর্টের আবেদন পূর্ব বর্ধমানে। জন্মের জাল শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করার অভিযোগে হুগলির সিঙ্গুর থেকে গ্রেপ্তার 2 জন। রিপাবলিক বাংলা। একদিকে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে এবং বড়সড় নাশকতার ছক তাদের কষা ছিল, এমনটাও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আর এর মাঝেই মালদায় তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় 2 দিন পার হচ্ছে। পুলিশের হাতে ধরা পড়েছে বিহারের সুপারি কিলার। এদেরকে ধরে কোনো কাজ হবে না, ঘটনায় প্রভাবশালী যোগ রয়েছে, এ ভাষাতেই স্পষ্ট করে দাবি করছেন মৃত কাউন্সিলরের স্ত্রী। বড়দিনের দিন এলাকার যুবকের সঙ্গে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের ঝামেলা হয়েছিল। সেই ঘটনা জেরেই খুনের আশঙ্কা মানতে নারাজ মৃতের স্ত্রী। খুনের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বৃহস্পতিবার মালদায় দিনে দুপুরে কাউন্সিলরের মাথা ফুঁড়ে বেরিয়ে যায় দুষ্কৃতীদের গুলি। 1টা 2টো নয়, এলোপাথারি 5টা গুলি ছোড়া হয় দুলাল সরকারকে মারতে। ঘটনার পর কেটে গিয়েছে 2 দিন। পুলিশের হাতে পাকড়াও 5 জন। প্রকাশ্যে সুপারি কিলার ও বিহার যোগ। ঘটনার পিছনে মূল চক্রী বড় কেউ জড়িত, যে এখনো ধরা পড়েনি বলে মনে করছেন মৃতের স্ত্রী। তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনায় এর পিছনে বড় মাথা রয়েছে। যাদেরকে দেখানো হচ্ছে তারা এত বড় কাজ করতে পারে না, এদের পিছনে বড় মাথা রয়েছে, এমনই বিস্ফোরক দাবি করেন মৃত তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের স্ত্রী। বেশ কিছু মানুষের চক্রান্ত আজকে এই ঘটনা ঘটেছে। মালদার মানুষ নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ যাকে চেনে, সেই মানুষটার এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। পুলিশের হাতে পাকড়াও অমিত রজক থাকতো মৃত কাউন্সিলরের বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরেই। সূত্রের খবর, বহিরাগত বেশ কিছু যুবক সেখানে আস্তানা গেড়েছিল।
তাহলে কি অমিতের বাড়িতে বসেই হয়েছিল খুনের ছক? সেখান থেকেই দুলাল সরকারের ওপর নজর রাখা হচ্ছিল। এই সেই বাড়ি, যে বাড়িতে অমিত রজক সহ আরও যে সুপারি কিলাররা, তারা কি এই বাড়িতে বসেই ছক করছিল? বেশ কিছুদিন ধরেই এই বাড়িতে বহিরাগতদের একটা আনাগোনা ছিল। অচেনা ছেড়ে এখানে জল ভরতো, এটাই দেখা আমাদের। এখানে রোদ্রু তাপায় বিরাজ করে, ওই যে ওখানে দেওয়ালে বস্তা আছে, ওই বস্তার ওখানে বসে থেকে বিরাজ করে, জল ভরে, ওখান থেকে জল ভরে যায়। কতদিন ধরে মোটামুটি? এই 3-4 দিন ধরে দেখছি। না, একদিকে দেখছি হাড়িতে করে জল পড়ছে, এটাই দেখেছি। একদিন দেখলাম মোটরসাইকেল করে বেরিয়ে গেল, 3জন ছেলে বেরিয়ে গেল। কি বাইক ছিল? আমি বাইকটা দাদা দেখতে পাই, পুলিশ এসেছিল বিকেল। পুরোটা কী করে না আপনার পরে জানতে পারলাম যে নাকি ইট দিয়ে তালা ভেঙেছে এবং সিলও করে দিয়েছে। সূত্রের খবর, কিছুদিন আগেই দুলাল সরকারের সঙ্গে গন্ডগোল হয়েছিল ধৃত অমিতের। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে তেড়ে গিয়েছিল অমিত ও তার দাদা। সেই অশান্তির জেরেই কি খুন? যদিও তার রটনা বলেই দাবি মৃত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর। দাদার কি কোনো গন্ডগোল ছিল বিগত দিন? না, আমার কোনো কিছু জানা নেই। এটা একটা মিথ্যা হয়তো প্রচার করছে বড় মাথাগুলোকে ঢাকার জন্য। এরকম কোনো ঘটনা আমার জানা নেই। যদি কিছু ঘটতো তাহলে নিশ্চয়ই আমি জানতাম। তবে কি কারণেই বা কাউন্সিলরকে মারা হলো তা এখনো স্পষ্ট নয়। তবে বিহার যোগের কথা স্বীকার করেছে পুলিশ। ভালোই ওই কেসে প্রোগ্রেস করছি, খুব শীঘ্রই আমরা এই কেসকে কনক্লুড করতে পারব। যে ইনভেস্টিগেশন আছে আমাদের, ইট ইজ এট দ্য ইনিশিয়াল স্টেজ। থেকে বেশি ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দিনে দুপুরে শাসক দলের নেতাকে যদি এইভাবে প্রাণ হারাতে হয়, তাহলে রাজ্যে আম জনতার নিরাপত্তা কোথায়? যদিও তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই দুলাল সরকারের এই পরিণতি বলে দাবি করছে বিরোধীরা। বেদনাদায়ক, দুঃখজনক, প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারো নিরাপত্তা নেই, কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে, এবং অন্তর্দ্বন্দ্বটা আর্থিক কারণে, আর্থিক কারণে যে অন্তর্দ্বন্দ্ব। আর দেখুন, আর কত লুট হবে? মালের ভাগাভাগিতে মারামারি, সেই মারামারিতে প্রাণ যাচ্ছে। শনিবার ধৃত অমিত রজক ও অভিজিৎ ঘোষকে আদালতে তোলা হলে 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের জিজ্ঞাসা করেই কি সামনে আসবে মূল চক্রীর হদিশ? প্রকাশ্যে আসবে আসল খুনের খবর? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।